আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আমাদের জায়গা থেকে ইঞ্জিনিয়ার ভাই বোনদেরকে সহযোগিতা করার। বিশেষ করে বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া অনেক চ্যালেঞ্জিং। তো ইন্টারভিউতে যাওয়ার আগে যদি আমরা মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে যেতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের ইন্টারভিউটা ভালো হয় এবং আমাদের যে ভুলগুলো সেগুলো বের হয়ে আসে। তো আমরা চেষ্টা করি সব সময় যে যে রেপুটেড যে কোম্পানিগুলো আছে অথবা বড় যে গ্রুপ কোম্পানিগুলো আছে, যেহেতু প্রত্যেকটা বড় বড় কোম্পানিগুলা লিখিত এবং ভাইবা পরীক্ষা নিয়ে থাকেন, তো আমরা সেখানে হয়তো আমরা অ্যাকচুয়াল তথ্যটা হয়তো আপনাদেরকে দিতে পারবো না, কিন্তু আমরা যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স প্লাস আমাদের যে অন্যান্য ভাইরা যারা ইন্টারভিউ ফেস করে বা লিখিত পরীক্ষা দিয়ে থাকেন, তাদের থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং আমাদের নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা যতটুকু পারি, যেহেতু প্রত্যেকটা ইন্টারভিউ কিছু নিয়মকানুন থাকে, আবার বেশিরভাগ কিছু কমন বিষয় থাকে, ওগুলো সমানই থাকে, তারপরেও চেষ্টা করি আমাদের এখান থেকে যতটুকু আপনাদেরকে গাইডলাইন দেওয়া যায়। তো পূর্বে আমাদের যে জব প্রিপারেশন যে পূর্ব প্রস্তুতির যে গাইডলাইনটা, তো এখান থেকে মোটামুটি সবাই উপকৃত হয়। তো সেই সুবাদে আমরা এটা কন্টিনিউ রাখার চেষ্টা করি আর কি। তো যাই হোক, আমি একটু আপনাদের পরিচয়টা নিব, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন, যেহেতু খুব ভালো একটা কোম্পানি, প্লাস না বানাতে মনে হয় দুইজনের আছে। আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট করা আর কি। তো প্রথমে আমরা চলে যাব ইমরান ভাইয়ের কাছে। ভাই, আপনার নাম, পলিটেকনিক, টেকনোলজি, আর আগামীকালকে আপনার কথা ইন্টারভিউ আছে, একটু বলবেন। নাম হচ্ছে মোহাম্মদ ইমরান। আমি ইলেকট্রিক্যাল টেকনোলজিতে প্রাইভেট পলিটেকনিক আউসনল্লা থেকে পাশ করছি, আর কালকে স্কোয়ারে আমার ইন্টারভিউ আছে। ধন্যবাদ ইমরান ভাইকে। আমরা এ পর্যায়ে চলে যাব জুবাইরের কাছে। জুবাইর, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি জুবাইর হোসেন। আমার জেলা যশোর। আমি যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করেছি। এখন বিএসসি তে অধ্যয়নরত আছি সোনারগাঁ ইউনিভার্সিটি। ধন্যবাদ জুবাইর আপনাকে। রায়হান মাহমুদ, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি রায়হান মাহমুদ মুন্না, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2022 সালে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ডিপ্লোমা শেষ করি। এখন আমি আজিজ মেটালে কর্মরত আছি। ধন্যবাদ। মন্ডল সাহেব, আপনি কি পরিচয়টা দিতে পারবেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরণ মন্ডল, বগুড়া পলিটেকনিক থেকে 2020 সালে ডিপ্লোমা কমপ্লিট করছি মেকানিক্যাল ডিপার্টমেন্টের উপর। ধন্যবাদ। আচ্ছা, তো আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আসলে স্কোয়ার যে কোম্পানি, আমরা অনেকে হয়তো স্কোয়ার কোম্পানি সম্পর্কে জানি বা অনেকে জানি না। স্কোয়ার কোম্পানিটা বর্তমানে বাংলাদেশে যে ফার্মাসিক্যাল যে সেক্টর আছে, শুধু ফার্মাসিক্যাল সেক্টর না, ওনাদের ফুড বেভারেজ আরও বিভিন্ন ওনাদের ব্যবসা আছে। তো মূলত ফার্মাসিক্যালে বিষয়টা, ওনাদের হসপিটাল আছে, তারপর যে নারায়ণগঞ্জে আপনার টয়লার্সের আছে, আরও মানে একটা গ্রুপ কোম্পানি, মানে মার্কেটে ওনাদের অবস্থান খুবই ভালো, আমরা অনেকে হয়তো জানি। তো এখানে আসলে ওদের ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, এগুলা আমরা অনেকে জানি, অনেকে জানি না। ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা খুবই ভালো। স্যালারি স্ট্রাকচার এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু তারপরেও ওদের যে ছুটি কাটা বা ফ্যাসিলিটি বা আরও যে সুযোগ সুবিধা, এগুলা খুবই ভালো। তো স্কোয়ারে আসলে চাকরি, আমাদের যারা ছোটো ভাই বা আমাদের সিনিয়র যারা চাকরি করতেছে, মোটামুটি অনেক বছর ধরে সার্ভিস দিচ্ছে, যেহেতু ওনারা প্রত্যেক বছর একটা ভালো একটা প্রফিট দেয়। তো ওদের অন্যান্য আপনার ব্যবসার সাইটের মধ্যে ফার্মাসিক্যালটা আর কি খুবই ভালো আর কি। আচ্ছা, কেউ একজন কিছু বলবেন? জি বলেন। আপনার কি কথা শুনতে পাচ্ছেন? হ্যালো,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফোনে কি চার্জ হয়েছে? কথা শুনতে পাচ্ছেন? জি, আমি বাইরে ছিলাম, মাত্র বাসায় আসলাম, ফোনটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, তখন আপনার আমাকে জিজ্ঞেস করলো আপনার পরিচয়টা যে একটু দিবেন। নাম পলিটেকনিক ডিপার্টমেন্ট, আর হচ্ছে কালকে কথা ইন্টারভিউ আছে। জি, আমার নাম থিওফিল বৈরাগী। আমি মর্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করছি, আর এরপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি। তো বর্তমানে পানারফেল গ্রুপে জব করতেছি। আগামীকাল স্কয়ার ফার্মাসিউটিক্যাল জুনিয়র সাব রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার পদে ইন্টারভিউ আছে আমার, কালিয়াকৈর। হ্যাঁ, বুঝতে পারছি। আপনাকে গতকালকে যার নাম্বার দেওয়া হয়েছিল, উনি কিন্তু আপনার ইউনিভার্সিটি পলিটেকনিক্যাল বড় ভাই মনে হয় না, সম্ভবত। ওনার অ্যাকচুয়ালি পলিটেকনিক আমি জিজ্ঞাসা করি নাই, এমনিতে ওনার সাথে আমার কথা হয়েছিল। ও হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে ইয়েতে, আপনার ওই যে মানিকগঞ্জে। আপনি যে পলিটেকনিক্যালে পড়ছেন ওইখানে ওনারা 2018-তে বের হয়েছে, ঠিক আছে। আর আপনাদের ওই পলিটেকনিক্যালটা আসলে স্কোয়ারের সবচেয়ে বেশি মনে হয় এমপ্লয়ি, আমি যতটুকু জানি আর কি, মোস্টে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যেহেতু স্কোয়ার নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা মূল আলোচনা একটু পরে ঢুকবো। আপনার কালকে যে ওনার সাথে যে আপনি কথাগুলো বললেন, আসলে উনি যে সাজেশনটা আপনাকে দিচ্ছে এটা কিন্তু একটু শেয়ার করবেন, আর বাকিটা আমি বলতেছি, একটু শেয়ার করবেন। উনি আমাকে জিজ্ঞাসা করছিলাম যে কিরকম কোশ্চেন হতে পারে। তো উনি আমাকে বলছিল যে প্রথমে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তারপরে হচ্ছে আমি মানে এর আগে কি কাজ করছি ওইখান থেকে কোশ্চেনগুলো করব। ও আচ্ছা, মানে এখানে আমাদের আগে কিছু পরীক্ষার সিস্টেম ছিল প্রোডাকশনে, ওখানে আবার এই ইয়ে ছিল, রিটেন পরীক্ষা ছিল। আর এখানে যে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। যেমন পাবনা যে প্লান্ট আছে বা পাবনা ইউনিটে বা এখানে সরাসরি যেটা ফার্মাসিক্যাল, এখানে ওনারা এই রিটেন পরীক্ষাটা নেয় না, নর্মালি রিটেন পরীক্ষাটা নেয় না, বা কোনো ইয়েতে যদি ক্যান্ডিডেট বেশি থাকে সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে বেশিরভাগই আপনার এই রিটেন পরীক্ষাটা নেয় না। এখন আগামীকালকে ওনারা শিডিউল করছে কিনা বলা যাচ্ছে না, কারণ এর আগের পরীক্ষাগুলো রিটেন নেয় নাই কেন, ওনারা এখানে একটা প্র্যাকটিক্যালি একটা কাজ করে, সেটা হচ্ছে ওনারা ভাইবাটা নেওয়ার পরে পরবর্তীতে আপনি যে পেপারসগুলো দিয়ে আসবেন বা যে ফর্ম দিয়ে আসবেন, এগুলো সব কিছু ইনকোয়ারি করার পর ওনারা পরে প্র্যাকটিক্যালের জন্য ডাকে। যেমন আমাদের পাবনা ইউনিটে যে ইয়েটা হয়েছে, ওইখানে যারা গেছিলো ওদের কোনো রিটার্ন নেয় নাই, ওইখানে ডিরেক্টলি ভাইবা হয়েছে। ভাইবা হওয়ার পর যারা ভালো করছে, মানে অনেক দূরে, তো অনেকে ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, অনেক দূর দূরান্ত থেকে গেছে, তো ওইখানে ওনারা একদিনে কভার করছে। হ্যাঁ, একদিনে রিটার্ন ভাইবাটা নেওয়ার পরে তারপরে গিয়ে ওনারা সরাসরি ওনাদের যে ফ্যাক্টরি আছে বা ফিল্ডে নিয়ে গেছেন। কাউকে WTBতে নিয়ে গেছে, কাউকে ETBতে নিয়ে গেছে, কাউকে মেনটেন্যান্স সাইটে নিয়ে গেছে, কাউকে জেনারেটর সাইটে নিয়ে গেছে। এইরকম নিয়ে প্র্যাকটিক্যালি ওনারা দেখাবে যে এটা কীভাবে, বা এটা কীভাবে কাজ করে, বা এটা কীভাবে কি, এই জিনিসটা সবচেয়ে বেশি হয় আর কি। তো ওইখান থেকে একটা মার্কিং হয়, ঠিক আছে। এই হচ্ছে ওদের প্রসেসটা আর কি। আর এটা জুনিয়র ইঞ্জিনিয়ারিং অফিস, এটা একটা অফিসার ম্যানেজমেন্ট লেভেলের পোস্ট। এখানে ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, এগুলার কথা কিছু বলছিল আপনাকে? আচ্ছা, ওনার সাথে যে কথা হয়েছিল, এগুলো কিছু বলছিল আপনাকে? জি, আমাকে বলছিল যে প্রথমে ভাইবা নিবে, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল নিবে। ফ্যাসিলিটি স্যালারি কথা কিছু বলছিল না, স্যালারি কথা আমি জিজ্ঞাসা করিনি। নর্মালি। আচ্ছা, আপনাদের এখানে যারা স্কোয়ারে যাবেন, আপনারা যে সিভি দিয়ে অ্যাপ্লাই করছেন বা ওদের ওয়েবসাইটে যে কেরিয়ারটা ফিল আপ করছেন, ওইখানে আপনাদের যার যে প্রোফাইলটা যেভাবে সাজানো ছিল, ওইখান থেকে ওনারা বেশিরভাগ সিভি থেকে, অনেক সময় আমরা বিভিন্ন ট্রেনিং বা প্রজেক্ট অ্যাড করি, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, কারণ সিভি দেখে আপনাকে অনেক প্রশ্ন করতে পারে। এখানে যেহেতু ভাইবা হবে,
ভাইবার প্রসেসটা হচ্ছে আপনাকে ফর্মাল ড্রেস আপ পরে, হ্যাঁ, একটু টাইমলি যাওয়ার চেষ্টা করবেন। এর আগে একটা পরীক্ষাতে ঘটনা হয়েছিল, টাইমের আগে গেছিলো, পরবর্তীতে ওনাকে ঢুকতে দেয় নাই, ঠিক আছে। এটা ভ্যাকসিনগত হয়েছিল, তারপর হচ্ছে এসকেপও এরকম হয় আর কি। তো আপনারা শুরুতে ভালো একটা ফর্মাল ড্রেস আপ পরে টাইমের আগে যাওয়ার চেষ্টা করবেন, আর মাস্ক নিয়ে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে স্কোয়ারে আমাদের আগের ইন্টারভিউগুলো ছিল যে নক টক কেটে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, এটাও একটা বিষয়, যেহেতু একটা ফার্মাসিক্যাল সাইট। তো এখানে যতটুক নিজেকে গুছায় যাওয়া যায় আর কি, আর ডকুমেন্ট যেগুলা বলছে বা যেগুলো আপনার নেওয়া উচিত ওগুলো নিয়ে যাবেন। আর এখানে আপনারা অবশ্যই গেটে অনেক সময় এন্ট্রি সিস্টেম থাকে, এটা অবশ্যই এন্ট্রি করে যাবেন। অনেক সময় দেখা যায় যে, আর বর্তমানে বেশিরভাগ কোম্পানিগুলা কিন্তু বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলা এরা কিন্তু সিসি ক্যামেরা অপারেটর রেখে দেয়। তো এখানে একজন ক্যান্ডিডেট যখন ঢুকবে, তার ঢুকার থেকে একদম বের হওয়া পর্যন্ত আপনি প্রবেশ করলেন, প্রবেশে আপনার যে অঙ্গভঙ্গি বা আপনার যে চলাফেরা চালচলন, এটা অনেক কোম্পানি এটা ফলো আপে রাখে। তো এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন। একদম রিসিপশন পর্যন্ত যাওয়ার পরে, ওইখানে যাওয়ার পরে কিন্তু এগুলো ইনকোয়ারি হয়, ঠিক আছে। তো যতটুক ভদ্রতা সহকারে মেনটেন করে থাকা যায় আর কি, হই উল্লাস, বারবার ফোন টিপি, বারবার ওয়াশরুমে যাওয়া, এই জিনিসগুলো, চুল ঠিক করা বা বারবার কলে যাওয়া, কলে কথা বলা, তো এই জিনিসগুলো একটু আপনারা একটু ওই দিনের জন্য একটু বাদ দিয়ে রাখবেন, ঠিক আছে। প্রয়োজন ছাড়া কোনো হই উল্লাস বা কোনো গল্প বা একসাথে মানে এগুলা করবেন না। জাস্ট আপনি ভদ্রতা সহকারে যাবেন, ইন্টারভিউটা ফেস করবেন, কারণ কোম্পানিগুলো এটাও একটা মার্কিং থাকে, ঠিক আছে। ক্রাউন সিমেন্টের মতো একটা কোম্পানি, যেখানে সিমেন্ট ফ্যাক্টরিগুলোতে ডাস্ট থাকে, আরও দেখা যায় যে আশেপাশে আরও অনেক শব্দ হয়, ওই সব কোম্পানি পর্যন্ত এইগুলা মানে ওনারা ইনকোয়ারি করে। এই জন্য আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, যেটা একটা ফার্মাসিক্যাল। তো এখানে অনেক নিয়মকানুন বা এগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন আর কি। যতটুকু চুল যদি বড় থাকে, একটু ভদ্রতা সহকারে, যেহেতু এটা ম্যানেজমেন্ট এবং অফিসার লেভেলের পোস্ট বা জব যাই বলেন, তো এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। আর সিভিতে যেগুলো আছে, আপনারা অবশ্যই সিভিটা একটু রিভাইজ দিবেন। আপনার সিভিতে অনেক সময় একটা ঝামেলা হয়, আপনি একটা জায়গাতে ট্রেনিং করছেন, তো ওইখানে সংক্ষেপে লিখে রাখছেন। যেমন আমরা সাপোজ টিএসসি থেকে যারা ট্রেনিং করি, যেমন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, তো অনেক সময় এই মিনিংগুলো ধরে, বা দেখা গেলো আপনি জাপানে থেকে এটা কোর্স করলেন, বা দেখা গেলো আরও বিভিন্ন কোর্স করলেন, সংক্ষিপ্ত প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলেন, এটা জিজ্ঞাসা করতে, তখন যদি এটা বলতে না পারে, এটা একটা ঝামেলা থাকে। তারপর হচ্ছে আপনার পূর্বে যে জায়গায় এখন বর্তমানে জবে আছেন, এটা যদি হাইলাইট করেন থাকেন, তাহলে অবশ্যই এটা ইনশিওর হবেন, ঠিক আছে। আপনি যে কোম্পানি, এখানে আপনার দায়িত্ব কী, কাজগুলোকে, এগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি যে অমুক জায়গায় আছেন, আপনার ওখানে কাজ কী, দায়িত্বটা কী, ওখানে আপনি কোন সাইটগুলো দেখেন, বা এই সেক্টরগুলোতে আপনি কাজ করছেন কিনা, এই বিষয়গুলা সিবি থেকে অনেক সময় প্রশ্ন করে। তো এটা ইনস্ট্যান্ট যদি বলতে না পারেন, তাহলে এটা কিন্তু একটা লজ্জার বিষয়, বা আপনি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সিবিতে একটু পড়াশোনা করে যাবেন। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার এই কি বলে কোম্পানি ওয়েবসাইটটা, ওনাদের ওয়েবসাইটটা একটু ভালো করে ঘাটাঘাটি করবেন। লিঙ্কডিনে ওনাদের কার্যক্রমগুলো দেখবেন। তো প্রোফাইল নিয়ে একটু মোটামুটি ধারণা নিয়ে নেবেন, ওনাদের ফার্মাসিকে আর কোন জায়গায় ওনাদের প্রজেক্ট আছে, বা বর্তমানে এমডি স্যার বা ডিরেক্টর স্যার বা যারা দায়িত্বে আছেন, এটাই করবেন। কারণ অনেক সময় যে কোম্পানিতে যাবেন, কোম্পানির ব্যবসা সম্পর্কে আপনি জিজ্ঞাসা করতে পারে, অথবা আপনি এই স্কোয়ারে বর্তমানে ডিরেক্টর সাহেবকে বা এমপ্লয়ির সংখ্যা কত, তো এগুলো মোটামুটি ওয়েবসাইটে যদি কোনো তথ্য থাকে, আশা করি এগুলো একটু মানে নিজের নলেজের জন্য নিয়ে রাখবেন আর কি, যাতে করে ইনকেস যদি কোনো প্রশ্ন করে, আপনারা যেন তাৎক্ষণিকভাবে এটা মোকাবেলা করতে পারেন। সাপোজ আপনি গেলেন, বলো যে আমাদের স্কোয়ার কবে, এটা অনেক সময় জিজ্ঞাসা না, তারপর বলা যায় না, কারণ ইন্টারভিউ বোর্ড এমন একটা জায়গা, ওখানে মানে কখন কোথায় চলে যায় আসলে বলা যায় না, ঠিক আছে। তো বলো যে আপনার আমাদের স্কোয়ার কবে আমরা বাংলাদেশে লঞ্চ করছি, বা তো আপনি যদি বলতে পারেন, তাহলে কিন্তু পজিটিভ, আপনার জন্য বেটার। যদি না বলতে পারেন, যে তাহলে বলো যে আপনি স্টাডি করেন না ওদের কোম্পানি সম্পর্কে। এটা জাস্ট আপনাদের নলেজের জন্য, এগুলো একটু গ্যাদার করার চেষ্টা করবেন। আর পরবর্তী যে বিষয়, যেটা পারবেন সেটা ওকে, যেটা পারবেন না কোনো, যেহেতু এখানে
কেউ ঢাকা পলিটেকনিক, কেউ ইউনিভার্সিটি কমপ্লিট করেছেন। তো মোটামুটি আপনারা যেটা পারবেন ওটা পারবেন, যেটা পারবেন ওটা বলার দরকার নেই। প্র্যাকটিক্যালি কিন্তু এখানে কাজ হয়, ঠিক আছে? প্র্যাকটিক্যালটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা আরেকটা বিষয়, আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে রেফারেন্স ছাড়া চাকরি হবে না। দেখেন, রিজিক কন্ট্রোল করে সৃষ্টিকর্তা, ঠিক আছে? আমাদের চেষ্টা করতে হবে। যেহেতু একটা সুযোগ পাইছেন, যেভাবেই পান, অনেক সময় রেফারেন্সও কাজ হয় না, আবার অনেক সময় রেফারেন্স ছাড়াও হয়ে যায়। তো এই জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনার ক্যাপাসিটি আছে সেটা আপনি প্রয়োগ করবেন। যদি সেটা ভালোভাবে প্রয়োগ করতে পারেন, অবশ্যই সমাজে ভালো মানুষ আছে না, অবশ্যই আপনার সেটার মূল্যায়ন হবে। আর যদি কোনো ধান্দা থাকে তাহলে তো ওইটা যার জবাব শেষে দিবে। আপনার কনফিডেন্স থাকবে যে আমি ইনভাইটেশন পাইছি, আমি যাব, আমার সেরাটা আমি দেখাবো। কারণ কোম্পানি আমাকে নিবে না নিলে না, ওটা হচ্ছে পরের সাবজেক্ট। আমাকে ইনভাইট করছে হাজার লক্ষ ইঞ্জিনিয়ারের মধ্যে আমি যাচ্ছি, আমরা 5 জন গেছি, 10 জন গেছি, এত ইঞ্জিনিয়ারের মধ্যে আমি ইনভাইটেশন পাইছি, অবশ্যই আমার মধ্যে ভালো কিছু আছে, না হলে তো আমাকে ইনভাইট করতো না। আপনার মতো অনেক ইঞ্জিনিয়ার আছে না, অনেক ভালো জায়গা থেকে আপনার পড়াশোনা করছে, সুযোগ পাচ্ছে না। যেহেতু পাইছেন, নিজের মধ্যে ওই কনফিডেন্স রাখবেন যে আমি সুযোগ পাইছি, আমার সুযোগ আমি কাজে লাগাবো, আমার সেরাটা আমি দিয়ে আসবো। এখন চাকরি হইলে হোক, রেফারেন্সকে এগুলো আমার দেখার টাইম নাই। তো এই জন্য এটা নিয়ে মন খারাপ করা যাবে না যে আমার রেফারেন্স নাই দেখে আমার চাকরি হবে না, এগুলা ভাবা যাবে না। আপনার সেরাটা আপনি দিয়ে আসবেন। অ্যান্ড কোম্পানি যদি মনে করে যে না ওই ছেলেকে আমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আপনার যতই বাধা থাকে আপনাকে নিবে। আর যদি অন্য কোনো ব্যাপার থেকে তাহলে তো আর ওটা কিছু করার নাই, কারণ মানুষের হাতে অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে না। এর জন্য আপনার সেরাটা আপনি দিয়ে আসবেন, ঠিক আছে? আর ফেসিলিটি সুযোগ সুবিধা বললাম, স্কোরে জব হওয়া মানে আশা করি আপনার সেকেন্ড টাইমে কোথাও যাওয়া লাগবে না। কারণ আমাদের ছোটো ভাই যারা আছে, যারা মেশিন অপারেটর বা যারা মেশিন সাইটে আছে, একজন 6 বছর 7 বছর হয়ে গেছে, বের হয় না। কেন বের হয় না? ওরা একটা প্রফিট পাচ্ছে, একটা চাকরির সিকিউরিটি পাচ্ছে, তারপর স্যালারি, বর্তমানে অনেক কোম্পানি আছে টাইম মতো স্যালারি দেয় না, আরও অনেক সুযোগ সুবিধার কারণে কোম্পানি। শোনেন, আমাদের মূল ইয়েটা কি? আমাদের 2টা কারণ। একটা হচ্ছে আমাদের স্কিল বাড়াইতে হবে, একটা হচ্ছে আমরা মাস শেষে যেন একটা সম্মানই পাই। এই 2টাই তো, তাই না? তো এখন সেই কোম্পানি যদি আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, কাজে একটা সুযোগ থাকে, চাকরি নিশ্চয়তা থাকে, তো সবাই ওইখান থেকে বের হয় না, ঠিক আছে না? তো এই জন্য যেহেতু সুযোগ পাইছেন, ওই সুযোগ ফেসিলিটি ওগুলা হচ্ছে পরের বিষয়। খুব ভালো কোম্পানি, ওনাদের ফেসিলিটি সুযোগ সুবিধা এগুলা বলে লাভ নাই, এগুলা মোটামুটি আপনাদের ভালো একটি কোম্পানি আর কি। তো এই হচ্ছে বিষয়। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলেন, যেহেতু রিটেন হবে না। আচ্ছা, আপনারা এখানে যারা সবাই কি ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল যারা পরীক্ষা দেবে স্কোয়ারে, বলেন তো? ইমরান ভাই, আপনি কি ত্রিপলি না? ত্রিপলি ইমরান ভাই, আপনি ত্রিপলি? না, আমি শুধু ডিপ্লোমা। ডিপ্লোমা কি ইয়েতে ইলেকট্রিক্যাল? জি। আচ্ছা, বাকি যারা আছেন? আমি ইলেকট্রিক্যালে। আচ্ছা, তো ইলেকট্রিক্যালের আমি একটা কথা সবাইকে সবসময় বলি যে ইলেকট্রিক্যাল যারা আছেন, আপনারা সবসময় রিটেনের প্রস্তুতি নিয়ে যাবেন। কারণ কোম্পানি যেমন এই যে কি বলে ইস্পাহানি, তারপর হচ্ছে আপনার এসকেএফ ফার্মা, হ্যাঁ, তারপর হচ্ছে আরও কিছু ফার্মা আছে, সান ফার্মা। তো এগুলাতে আমি ব্যক্তিগত যখন ইন্টারভিউ দিতে যাই, তো ওনারা বলে একটা যায় দেখি আরেকটা হয়ে যায়, ঠিক আছে? ইস্পাহানিতে বললো ভাইবা হবে, শুধু ভাইবা, যা দেখি রিটেনে আয়োজন করে বসে আছে। বেক্সিমকোর যে এসকেএফ ফার্মার যে নারায়ণগঞ্জের যে ইউনিটগুলো আছে, 2টা ইউনিট, ওইখানে একই অবস্থা। গেলাম, যা দেখি 4তলা বসায় রাখছে। ব্যাপার কি, এখানে বসবো কেন? ভাইবা দিতে আসছে, না আপনাদের জন্য রিটেনের ব্যবস্থা আছে। এই তো, এজন্য বর্তমানে আসলে কি হচ্ছে না হচ্ছে আমরা কেউ জানি না। এজন্য আমরা রিটেনের করব, রিটেনের প্রস্তুতি নিয়ে যাব। রিটেনের প্রস্তুতি 1 নাম্বার যেটা ডিপার্টমেন্টে একদম ঝালাই করে ফেলবেন,
ঠিক আছে, ডিপার্টমেন্ট থেকে যদি কোনো প্রশ্ন আছে, ইনকেস যদি কোনো রিস্ক হয়, রিটেন নেয়, ডিপার্টমেন্টে 100 মার্কের মধ্যে আপনি 60-70 মার্ক ডিপার্টমেন্টই পাবেন। নন ডিপার্টমেন্ট কিছু থাকবে, ইংলিশ কিছু থাকবে, ঠিক আছে। এজন্য ডিপার্টমেন্টটা সবসময় আপনারা খেয়াল রাখবেন, কারণ এটা তো আর সরকারি কি বলে ওই পিজিসিবি বা সরকারি কোনো পরীক্ষা না যে ইগুলা নন ডিপার্টমেন্টে প্রাধান্য বেশি দিবে এরকম কিছু না। এখানে চাকরি এগুলো ডিপার্টমেন্টগুলো একটু বেশি করে আর কি। নন ডিপার্টমেন্ট জাস্ট ফর্মালিটি, কিন্তু ডিপার্টমেন্টগুলো মার্কিং হয় বেশি। এর জন্য রিটেনের প্রস্তুতি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ইনকেস যদি বলে যে আমরা রিটেন নিব, আপনারা তো কেউ কিছু বলতে পারবেন না। এজন্য রিটেনে একটা প্রস্তুতি মনের মধ্যে রাখবে মেন্টালি আর কি। তো এখানে আপনারা সাবস্টেশন, তারপরে এসটি, এলটি, পিএফআই, সার্কিট ব্রেকার, হচ্ছে বিসিবি, এসিবি, তারপর হচ্ছে বিসিবি এনাফ, বিসিবি পর্যন্ত এনাফ। সালফার হেক্সোফ্লোরাইডে যাবে না, কারণ এটা তো পাওয়ার প্ল্যান্ট না, ওটা তো 33 কেবির জন্য লাগে, 11 কেবির জন্য জাস্ট বিসিবি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এদিকে যে পিএলসি সম্পর্কে অবশ্যই একটা ধারণা নেবেন। পিএলসি, তারপর মোটর কন্ট্রোলিং, রিভার্স ফরওয়ার্ড, হ্যাঁ, সিঙ্গেল ফেজ, 3 ফেজ যে মোটর, ইন্ডাকশন মোটরের যে প্রিন্সিপালগুলা, জেনারেটরের প্রিন্সিপালগুলা, কম্প্রেসার একটু টুকটাক ধারণা নেবেন। তারপর হচ্ছে এদিকে আপনার রিলে, তারপর হচ্ছে টাইমার, হ্যাঁ, এগুলো একটু জাস্ট বেসিক ধারণাগুলো নেবেন। আর অবশ্যই পিএলসি এবং এইচএমআই, কারণ ফার্মাসি গেলে বেশিরভাগ কিন্তু এইচএমআই পিএলসির খেলা, ঠিক আছে, পিএলসির খেলা সবচেয়ে বেশি। কয়েকটা পিএলসি ব্র্যান্ডের নাম জেনে যাবেন। তারপর হচ্ছে বিএফডি, অবশ্যই এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট। বিএফডি সম্পর্কে অবশ্যই ভালো একটা ধারণা নেবেন। বিএফডি কি, বিএফডি কীভাবে কাজ করে, ঠিক আছে, এই জিনিসগুলা অবশ্যই একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে, সেটা ডিপ্লোমা হোক বা বিএসসি হোক, এই বেসিক জানা আপনার জন্য খুবই জরুরি, ঠিক আছে। এই জিনিসগুলা মোটামুটি একটা ভালো একটা কভার করতে পারলে রিটেন হোক, ভাইবা হোক, যাই হোক না কেন, আপনাদের কেউ টিকাইতে পারবে না, ঠিক আছে। এর জন্য ইলেকট্রিক্যালের এই বিষয়গুলো একটু, যেগুলো বললাম, এগুলো একটু আয়ত্ত করার চেষ্টা করবেন। তো মোটামুটি যতই রিটেন আসুক, ভাইবা আসুক না কেন, কেউ আপনাদেরকে আটকাইতে পারবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু দেখে যাবেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আমরা প্রশ্নের উত্তর দিব, কারোর যদি কোনো প্রশ্ন থাকে। ভাই শুনতে পাচ্ছেন? না বানা না ভাই, আমি মুন্না। মুন্না, মুন্না আপনার নাবানাতে পরীক্ষা না? না না ভাই, আমার লাভান আছে না, আমার হচ্ছে লোসার না পোকো চকলেট প্রোডাক্ট লিমিটেড আছে, নারায়ণগঞ্জের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনার কাছে আসতেছি, আমরা স্কোয়ারটাকে শেষ করি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, স্কোয়ারে কারো প্রশ্ন আছে? স্যালারি কত কি ধরতে পারে স্টার্টিং? আপনার এখন চাকরির অভিজ্ঞতা কয় বছর? 2 বছর। আর আর বাকিদের আপনার কয় বছর প্রাণে আরে ফেলে? আমারও 2 বছর। শুনেন, এখানে স্যালারির যে বিষয়টা, আসলে এখন প্রত্যেকটা কোম্পানির এইচআর পলিসি থাকে। হ্যাঁ, এখন আপনাদের এই নিয়োগের জন্য আপনাদের কত ওনারা মানে কভার করে রাখছে, এটা ওনাদের বিষয়। এখন জাস্ট তারপরে একটা যতটুকু আইডিয়া নেওয়া যায়, আমরা তো আর ইন্টারনাল বিষয়টা আমরা জানি না, যেহেতু আমরা এখানে জাস্ট ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি যতটুকু গাইডলাইন দেওয়া যায়। এখানে স্যালারি যেহেতু 2 বছর আপনাদের অভিজ্ঞতা, আপনারা ডিমান্ড যেটা, যদি আপনাদের ইন্টারভিউ ভালো হয়, আর এখানে 2টা অপশন থাকবে, যে না আমার স্কোয়ার আমার ক্যারিয়ার শুরু করব, তাহলে এখানে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আর যদি বলেন যে না, এখানে আমার স্যালারি আমার মূল বিষয়, তাহলে আপনি ডিমান্ডে থাকবেন। সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ ওপর। আপনার যদি ইন্টারভিউ ভালো হয়, তাহলে তো আপনার সাথে স্যালারি নিয়ে কথা বলবে বা আপনাকে জানাবে বা আপনি ডিমান্ড দিবেন। আর যদি ইন্টারভিউ ভালো না হয়, বা আপনি যদি বুঝতে পারেন যে না এখানে আমার হচ্ছে না, বা আমি খারাপ করছি, তাহলে তো আর ওইখানে স্যালারি কথা ওনারাও জিজ্ঞাসা করলে তো তখন আপনি ডিমান্ডেবল, আপনার যেটা ডিমান্ড সেটা আপনি না পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এখানে 2টা বিষয় কাজ করে, একটা আমি স্কোয়ারে কেরিয়ার শুরু করবো, একটা হচ্ছে আমার স্যালারি। এটা আপনার ইন্টারভিউ ওপর, কারণ স্যালারি বিষয়গুলো তো সবসময় ইন্টারভিউ শেষের দিকেই, শেষ চ্যাপ্টারেই এটা আলোচনা হয়। তারপরেও নর্মালি আপনি বর্তমানে যেখানে আছেন, সাপোজ যাই পান না কেন, আপনার মিনিমাম
3 থেকে 5,000 টাকা একটু বেশি বলতে হবে, কারণ এটা তো পাওয়ার প্ল্যান না। আমরা একবারে 8,000 10,000 টাকা আমাদের বেশি বলবো। এটা ফ্যাক্টরি বেস, হ্যাঁ। একটা যখন যে কোম্পানিগুলো ফ্যাসিলিটি বেশি থাকবে তখন ওইখানে স্যালারি কমে আসবে, এটা স্বাভাবিক। তো এই জন্য দুইটা অপশন, যদি না আমার স্কোয়ারের চাকরি লাগবেই তখন নিজেকে স্যাক্রিফাইস করবেন, কারণ ওনাদের বাজেট হচ্ছে 18। কারণ আপনি যতই ভালো ইন্টারভিউ দেন, আপনারা যতই স্কোয়ারে ক্যারিয়ার শুরু করতে চান, আপনারা কিন্তু ওনারা এর বাইরে দিবে না বা আরও কমাবে, এটা উদাহরণ। এই জন্য ওইখানকার সিচুয়েশনে আপনাকে মোকাবেলা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর ফ্যাক্টরিগুলোতে তো এত ভালো স্যালারি হয় না, কারণ এখানে 8 ঘন্টা ডিউটি থাকে, ওভার টাইমের সুযোগ থাকে। আবার অনেক সময় দেখা যায় ম্যানেজমেন্ট যারা স্টাফ, ওদের কোনো ওভার টাইম নাই, দেখা গেলো ওনারা জেনারেল করে 9টা to 5টা। বা অনেক সময় থাকে, যেহেতু লাঞ্চ ফেসিলিটি থাকে, মর্নিং নাস্তার ফেসিলিটি থাকে, ফার্মাসিগুলো কমন। এগুলাতে নাইটে ডিউটি করে নাইট বিল পায়, তারপর হচ্ছে একটা নাইটে একটা অ্যালাউন্স থাকে, তারপর হচ্ছে ওভার টাইম থাকে, তারপর হচ্ছে মানে এটা ফেসিলিটি অনেক থাকে। আপনার বিষয় হচ্ছে আপনার স্যালারি, আপনার তখনকার পরিস্থিতিতে আপনাকে তো আমি একটা উদাহরণ দিলাম, সেটা আশা করি কাজে লাগাবেন আর কি। ধন্যবাদ ভাই। আর কারো কোনো প্রশ্ন আছে? বলেন, সমস্যা নেই। প্রাণ আরএফএলে যিনি আছেন, আপনার প্রশ্ন আছে? না ভাই, আমার প্রশ্ন নেই। আর আমি চাচ্ছি যে স্কোয়ারে যে কোনোভাবে হোক আমার ক্যারিয়ার শুরু করতে। হ্যাঁ, ওইটাই। এখন আমার কথা হচ্ছে, যেহেতু কারণ আমাদের বাংলাদেশে সবচেয়ে সম্মানজনক চাকরি এবং পাওয়ারফুল সেক্টর হচ্ছে এনার্জি সেক্টর, অয়েল সেক্টর, পাওয়ার সেক্টর। আপনি ফ্যাক্টরি বেজ যতই যান না কেন, ফ্যাক্টরিগুলা কমপ্লায়েন্স আছে, তারপর হচ্ছে আরও অনেক বিষয় থাকে, বুঝছেন। কারণ মনে করেন যে আপনাকে 2 টাকা বেশি দিবে ওইরকম না, কিন্তু স্যালারি সবচেয়ে বেশি, সবচেয়ে সম্মান এবং ডিমান্ডেবল হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর। এগুলা যেমন পাওয়ার প্ল্যান্ট বা এই যে সেভরন বলেন, বা দেশি যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, যেমন কনফিডেন্স, তারপর হচ্ছে সামিট, তারপর হচ্ছে আপনার ইউনাইটেড পাওয়ার, এরা যে এদের স্যালারি স্ট্রাকচার অনেক ভালো। যেমন আপনি সাপোজ ইউনাইটেড গ্রুপে বা এনার্জি প্যাকে আপনি ঢুকছেন 15,000, আপনি 2 বছর চাকরি করে যদি এনার্জি প্যাকতে ইউনাইটেড ট্রাই করেন অথবা কনফিডেন্সে ট্রাই করেন, আপনার স্যালারি জানেন 10,000 টাকা বেশি আপনি ঢুকতে পারবেন। আমাদের এক ভাই সামিতে ছিল, সামিতে উনি 28,000 টাকা পাইতো। উনি কী করছে, ইয়েতে ওই নোয়াখালীতে ওখানে কী যেন ফ্যাক্টরি, রাজলঙ্কা না কী যেন ফ্যাক্টরি, যাই হোক, আচ্ছা আমি নামটা ভুলে গেছি, ওইখানে একটা পাওয়ার প্ল্যান্টে গেছে 50 মেগাওয়াট। আর উনি সামিতে বিবিয়ানা ছিল, এখানে 200 না 300 মেগাওয়াট। তো ওইখানে ওনারে কি, আপনারা অবাক হয়ে যাবেন, 28,000 টাকা বেতন পায়, ওনারা 52,000 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। কি বুঝলেন রে ভাই, মানে টাকা আর টাকা। 28,000 টাকা বেতন, 52,000 টাকা জয়েন করতেছে আরেকটা পাওয়ার প্ল্যান্টে। বুঝতে পারছেন পাওয়ার প্ল্যান্টের ডিমান্ড। এই জন্য আমাদের বাংলাদেশের ফ্যাক্টরি বেসগুলা আমাদের অত স্যালারি হয় না। যারা ম্যানেজার লেভেলে তাদেরও কোম্পানিগুলো স্যালারি দিতে হিমশিম খেয়ে যায়। বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয়। তো পাওয়ার প্ল্যান্টে বাংলাদেশে এবং দেশের বাইরে খুব ডিমান্ডেবল। এই জন্য ফ্যাক্টরিগুলোতে আসলে এত এক্সপেকটেশন আশা করা যায় না। ওই ফেসিলিটি যত সুযোগ সুবিধা নেওয়া যায় এটাই আর কি। বুঝতে পারছেন। তো যাই হোক, আর আমাদের এই গ্রুপে 4-5 জন আছে, হ্যাঁ, স্কোয়ারে ইন্টারভিউ দিবে। 2 জন মনে আছে 25 তারিখ না 26 তারিখে। আপনারা একটু নিজেদের মধ্যে যোগাযোগ করে একসাথে চলে যান। আশা করি এতে আপনাদের জন্য ভালো হবে, কারণ মনে করেন যে একটা কমিউনিটি বা পরিচিতি বাড়বে আর কি। তবে আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের গ্রুপে এই যে জব পেপার, এখানে কয়েকজন আছে, সবাই একসাথে স্কোয়ারে। আশা করি এটা আপনাদের জন্য ভালো হবে, নিজেদের একটা সম্পর্ক তৈরি হবে আর কি। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আর কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করে দিব। আর কি কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমি থেকে গেছি ভাই। আচ্ছা, আপনারটা আমি দেখতেছি। এমনি আপনাদের এই যে ইমরান ভাই বা আপনাদের প্রশ্ন আছে? আর না থাকলে আমরা শেষ করে দিব।
সমস্যা নাই ভাই, আমি তাহলে লিভ নেই, আমি বের হবো তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য দোয়া রইলো, ভালোভাবে পরীক্ষা দেন। জি ভাই, আপনাকেও ধন্যবাদ যোগাযোগ করে আমাকে সাজেশন দেওয়ার জন্য। ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ যেন উত্তম রিজিকের ব্যবস্থা করেন। ঠিক আছে, তাহলে আপনারা লিভ নেন।